গল্প ভুতুড়ে দাঁড়িয়েল হর স্টোরি। হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আর শুনতে থাকুন রিয়েল হর স্টোরি। তো শুরু করছি আজকের প্রথম গল্প। গল্প ভুতুড়ে দাঁড়িয়েল হর স্টোরি। আগে অনেক দিন আগে, বিবাহ করারও অনেক আগে, সে তো তখন চুরি ফিতা বিক্রি করতো। মানে ওই যে আপনারা বুঝতেই পারবেন, গ্রামে গঞ্জে দেখতে পারতেছেন আপনারা, ওই যে একটা কাঁচের বাক্স যেটার মধ্যে কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, লেস, ফিতা টিতা আরও অনেক কিছু থাকে। সরি, সেগুলা আব্বা গ্রামে গ্রামে বিক্রি করতো। তো সেগুলা বিক্রি তো করতো, কিন্তু সেগুলা আসলে আনতে হতো তাকে অনেক দূর থেকে। সেগুলা আমাদের সুন্দরগঞ্জ থানা থেকে তাকে সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলায় যে একবারে আড়ত থেকে ওগুলা কিনা নিয়ে আসা লাগতো। তো সেগুলা কিনতে যখন যেত, একদিন আব্বা ওগুলা ওই জায়গা থেকে কিনে আনতো আর সেগুলা গ্রামে গ্রামে বিক্রি করতো। তো আব্বা একদিন গেল ওগুলা মাল কেনার জন্য, বাড়ির থেকে বেরিয়ে বাজারে চা নাস্তা করে সে চলে গেল গাইবান্ধা যে মেন শহর, সে জায়গায় গিয়ে মাল সামানা কিনতে সে একটু বিকেলের দিকে বেরিয়েছিল যে তাড়াতাড়ি আসবো। মাল সামানা কিনতে এটা কিনতে ওটা কিনতে দেখতেই অনেক রাত হয়ে গেল। বাজার সদাই করতে তার রাত বেজে গেল মোটামুটি 10টা বেজে গেল। 10টা থেকে ওই ঘন্টা থেকে বাড়িতে আসতে, কিন্তু আগে মিনি বাস যেগুলো আসিল ওগুলো আসিল, বাবাদেও আবার অটো তো আসিল না, নসিমন করিমন নামে একগুলা গাড়ি আসছিল। অনেক আগের ঘটনা, সেহেতু ওই গাড়ি দিয়ে যাতায়াত করছিল। সেদিন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওই কারণে তো একটু আসতে আব্বার লেট হইতেছিল। তো এখন আব্বা আসছিল অনেক কিছু বাজার টাজার করে, ওই জায়গা সব কিছু নিয়ে টিয়ে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেল। স্টেশনে আইসা দাঁড়ায় রইল। স্টেশনে আইসা দাঁড়ায় থাকতে দেখলো যে গাড়ি নাই। একটা গাড়ি আসছিল, চলে গেছে, আর একটা গাড়ি আসার কথা সেটা আসেনি। যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়তেছে, গাড়ি তো আসতে একটু লেট হবে, তাই না? তো গাড়ি আসতেছে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আব্বা। দাঁড়িয়ে থাকতে হুট করে প্রায় 11টা পার হয়ে গেল, তারপরও গাড়ি আসে না। তো আসে তারপরে হুট করে প্রায় 11:30 বা 45-এর ওই দিক, 11টা, তখন আব্বা ওখানে দাঁড়িয়েছিল। হয়তো আর কোনো লোকজন আসছিল কি না অতটা আব্বা মনে নেই। সে আমাকে যেভাবেই বলছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। সে ওখানে দাঁড়িয়ে আসিল। হঠাৎ 45-এর ওই দিক একটা গাড়ি এলো, যেগুলা ওই যে নসিমন বা করিমন বলে, ওগুলা সব দিক দিয়ে দরজা, তো আপনারা বুঝতেই পারতেছেন ওগুলা আসলে অনেক রাত্রে। তো ভাড়াও বেশি চাইতেছিল। তো ভাড়া বেশি চাক সেটা বড় কথা না, ভাড়া যেহেতু বেশি চাইছে, তা আব্বা কি বললো, দামাদামি করে একটু কম বেশি করেই উঠে পড়লো গাড়িতে। গাড়ি আসতেছে আর চিন্তা করতেছে, এত রাত হলো, কি যে হবে আজকে। বুঝতে পারতেছি বিষয়টা, আজকে মনে হয় কপালে অনেক দুঃখই আছে। তো আস্তে সে আমাগর কাবেরতল নামের এক জায়গা আছে, ওই জায়গার থেকে গাড়ি নামাই দিয়ে গাড়ি সুন্দরগঞ্জ যে স্ট্যান্ড ওই দিক চলে যায়। তো ওই জায়গা আব্বা নামার পরে সে ওই জায়গা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো যে কি করা যায়, এত রাত্রে কি করবো, বাসায় তো যেতেই হবে। রাত আনুমানিক 1:30টার মতো বাজে, কারণ 45-এ গাড়ি ছাড়তে আস্তে রাতের গাড়ি তো আস্তে একটু রাত হয়েছে, মানে আস্তে
একটু ওই যে আস্তে আস্তে 1:30 বাজে গেছে আনুমানিক, আব্বার মতে যে রাত 1:30 বাজে। তো ওই জায়গায় আসলো, আসার পরে দাঁড়িয়ে দেখলো এখন কি করব। আব্বা তো এখন ওই জায়গায় তো আগে তো আর অত কিছু ছিল না, প্রায় এটা হলো আনুমানিক 2003-4 সালের 2-3 সালের ঘটনা মেবি। তারপরে আব্বা কি করলো, ওখান থেকে আস্তে আস্তে এখন ওই জায়গা দাঁড়িয়ে দেখলো যে গাড়ি টাড়ি তো অত রাত্রে আসলে থাকে না গ্রাম অঞ্চলে। তো আগে তো কারেন্টও আসিল না, আগে কুপি লাইট দিয়ে করছিল, কিন্তু অত রাত্রে ওই জায়গা ভ্যান পাওয়া যেত, কিন্তু 11টা পর্যন্ত হলেও পাওয়া যেত, কিন্তু 12টা বাজার পর ওখানে আর থাকে না। পরে 1:30 বাজে এসে নামার পরে ওইখানে দাঁড়িয়ে আব্বার আবার স্মোক করার খুব বদ অভ্যাস ছিল। সে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট খেলো আর চিন্তা করলো কি করা যায়, এখন আমি কীভাবে যাব। তো চিন্তা করতেই করলো যে চিন্তা করে লাভ কি, তা এখানে তো কোনো আমার আত্মীয় স্বজনও নাই বা কিছু নাই, আর এই জায়গায় কি করব, আমি এখন যাওয়া শুরু করি। তো আস্তেছে ওখান থেকে প্রায় একটু বেশি দূরে না, মানে প্রায় 4 থেকে 500 হাত এগুলেই একটা কদম গাছ পড়ে, যে ওই কদম গাছটা আগে আরও অনেক বড় ছিল, রাস্তার সাথেই ছিল। তো আব্বা ওই জায়গায় আসার পরে আসতেছে, সিগারেট খাইতেছে আর আসতেছে। এখন হুট করে আব্বা আসিয়া দেখে ওই জায়গার মধ্যে দেখে একটা সাদা ঘোড়া, ধপধপে একটা সাদা ঘোড়া। সে ঘোড়াটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সাইড দিয়ে যাওয়ার রাস্তা ছিল, ছোট রাস্তা। তো ঘোড়াটা ওই রাস্তাটা পাকা রাস্তাই ছিল, কিন্তু চিকন রাস্তা, যে রাস্তা দিয়ে গ্রামের রাস্তাগুলো সাধারণত যেরকম চিকন হয় ওই রকম। তো আব্বা এখন কি করব, ভয়ও তো পাইতেছে যে এখন তো আব্বা আবার খুব সাহসী আছিল, যতই কিছু দেখুক সে দূরে থেকে সিগারেট খাইতেছে আর ওই ঘোড়াটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরম করতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পর আস্তে করে ঘোড়াটা যে নিচে একটা রোড আছে না, ওই রোডের সাইডে বলতে তো ওই দিক নিচে একটা, মানে বেশি বড় না, যে আইলের চাই একটু বড় রাস্তা হয় না গ্রাম অঞ্চলে যেগুলো মাটির রাস্তা, ওইটা দিয়ে নেমে গেল। এখন আব্বা আস্তে করে পাশ কাটিয়ে ওই দিক দিয়ে আব্বা বেরিয়ে এলো, আর ওইটা পিছন থেকে বলল, বেটা তুই আজ বেঁচে গেলি। আব্বা তো ভয়ে এগোতেছে। তারপরে কি করব এখন, ওইটা দেখার পরে আব্বা তো ভয় পেয়ে গেল। তো এখন কিছু করার নাই, যাই হোক ওইটা ওইভাবে কইলো। আব্বা তাও ভয় পাওয়ার পরও ওই দিক দিয়ে যাওয়া শুরু করলো। আবার একটু এগোলো, ওই জায়গার থেকে আনুমানিক প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বাড়ি। তাহলে তো বুঝতেই পারতেছেন ডিস্টেন্সটা কত দূর। আসলে ওই জায়গার থেকে বাড়িতে যাইতে এখনও প্রায় 2 থেকে 2.5 কিলো। তো তারপরেই একটু আগানোর পরে ওই জায়গা আবার 1/2 কিলোর একটু বেশি হবে, সেই জায়গায় আবার বাজার আছে। তো আমি আগাইতেছি, আপনারা বুঝতেই পারবেন। তারপরে এগুলো আগাইতে আর একটু আগাইতে একটা হিন্দু পাড়া পড়ে। হিন্দু পাড়ার আব্বাসের রোড দিয়ে যাইতেছিল, তার ডাইন সাইডেই ওই রোড দিয়ে বাজারের মুখে যেতে ডাইন সাইডে ওই সাইডেই একটা শ্মশান। ওইটা রাস্তার থেকে বেশি দূরে না, রাস্তার থেকে 10 থেকে 20 হাত দূরেই সেই শ্মশানটা ছিল। ওইটার মধ্যে ওই জায়গার মধ্যে কটা হিন্দু ফ্যামিলি আছিল, এখনও আছে 20 থেকে 25টা ফ্যামিলি হয়তো ওরা ওখানেই থাকে। ওরা হিন্দু, ওরা মূলত কালী পূজা করে, কালী সাধক, ওরা ওই জায়গাতেই থাকে। ওটাই ওদের বাড়ি, পিছনেই ওদের একটা শ্মশান। ওটা ছোট শ্মশান, অত বড় না। তো আব্বা কী করলো, ওই দিক দিয়ে যাইতেছে হঠাৎ আব্বার নাকে আসলো যে শ্মশান থেকে মানুষ পুরার গন্ধ, ছেঁচড়া গন্ধ, যেগুলা মানে বিকট গন্ধ, যে গন্ধে মানুষের একবারে জিউ উল্টে যাওয়ার অবস্থা, এত গন্ধ। আব্বা তো বলছিল যে আমার সাথে যে এত গন্ধ, আসলে মনে হয় ওই জায়গায় মানুষ পুরাইতেছে। আব্বা ওইভাবেই বললো যে এখন
ওই জায়গায় দেখে যে মনে হয় মানুষ পোড়াইতেছে এরকম গন্ধ। তো ওটার মধ্যে আব্বা আসলে কিছু দেখে নাই, খালি গন্ধই পাইছিল। তো আরেকটু আগাইতে পরে এইভাবে চলতে চলতে পরে বাজারে গেলাম। বাজারে যায় এখন ওই বাজারের মধ্যে এখন দেখে যায় নাইট গার্ড যে ঘুমায় রয়েছে। এখন নাইট গার্ড পিছনে যে বাজার পাহারা দেয়, যে পাহারাদার, একজন পাহারাদার ছিল। তার নামটা কি বলছিল আসলে আব্বাই বলছিল, এখনও হয়তো সে লোকটার নামটা বলতে পারবে, কিন্তু আমার মনে নেই সে নামটা। সেই লোকটা ওই জায়গায় বসে বসে কি ওই লোক একবারে ঘুমিয়ে গেছে, লাইটটা সাথে নিয়েই ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে। আব্বা পাশে যা বসলো, ডাক দেওয়ার চেষ্টা করলো, বললো যে ডাক দিয়ে আর কি বলবো, রাত তো প্রায় 2টায় বেজে গেল, এখন কি করি, যামু না থাকবো এই চিন্তা করে ওই জায়গায় বসে বসে কতক্ষণ লাইট নিয়ে এদিক সেদিক মারলো, লাইট জ্বালিয়ে দেখলো। তো আব্বার মাথায় হঠাৎ করে একটা চিন্তা আসলো, তো আমি তো বাড়িতে যাওয়াই লাগবো, যাওয়াটা তো খুব জরুরি। তো এই জায়গায় তো একটা মাজার আছে, ওই বাজারের মধ্যে একটা মাজার ছিল, সে মাজারটার নাম হচ্ছে ভিখারি মিয়ার মাজার। আসলে ওই মাজারটা ভিখারি মিয়া নামে একজন বুজুর্গ লোক ছিল। সেই লোকটা আসলে অনেক বুজুর্গ আছিল। ওই লোকটা ওই জায়গাতেই থাকতো শোনা যায়। আসলে আমি শুনছিলাম ওই লোকটা ওই জায়গাতেই থাকতো, ওই বাজারের মধ্যে। তখন তো আর অত কোনো মতো ওই দিক জঙ্গলের সাইডে ওই লোকটা একটা কুড়ে ঘর বানিয়ে থাকতো। ওই লোকটা আধ্যাত্মিক টাইপের ছিল, যেমন ওই লোকের কাছে মানুষ এটা ওটা মানত করতো। যেমন পীর সাহেবের কাছে গেলে মানুষ, কিছু আধ্যাত্মিক লোকজন আছে না, যে কোনো কিছু হলেই একটা লোকের কাছে গেলে আসলে বলে যে অনেক কিছু হতো, মানুষের কিছু হারিয়ে গেলে বা কিছু হলে ওই লোকের কাছে যেত, ওই লোক সমাধান দিত। এইভাবেই ওই লোকটা পরে মারা যাওয়ার পরে ওই জায়গায় ওই লোককে কবর দেওয়ার পরে ওই লোকটা ওই জায়গাতেই মারা যায়, কবর দেওয়ার পরেই ওইটা একটা মাজার সিস্টেম হয়। আসলে ওই মাজারটার মধ্যেই মানুষ মানত করতো, এখনও করে। আসলে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার করে বৈশাখ মাসের 4টা বা 5টা বৃহস্পতিবার পরে প্রত্যেক বৃহস্পতিবার করে ওই জায়গায় সিন্নি দেয় এখনও ওই এলাকার লোকেরা। আমার নিজ চোখে দেখা, আমিও ওই জায়গায় ছিলাম, আমিও কয়েক বৃহস্পতিবার করে খাইছি, খিচুড়ি দিছিল, আমিও খাইছি। যাই হোক, এখন ঘটনায় আসি। তো আব্বা এখন কি করব, এখন পরে আব্বা ভাবলো যে কি করি, এখন তো যাওয়া লাগবো, না যাওয়া উপায় নেই। তো আমি ওই মাজারে পরে আব্বা গেল, যা বললো যে বাবা আমি তো বাড়িতে যাব, এখন আমি তো বাড়িতে যেতেই চাই, এখন ভয় পাইতেছি, আমি কেমনে যাব বলেন তো, কারণ আমার তো বাড়ি আরও অনেক দূরে, আর যে জায়গাগুলো আছে ও জায়গার মধ্যে তো বিশাল ভয় পায় মানুষ। ভয়ের কারণে ওই জায়গা দিয়ে মানুষ যাওয়া তো দূরের কথা, আগে সন্ধ্যার পর ওই জায়গা দিয়ে মানুষ যেতই না ওগুলা দিয়ে। আসলে রাত 2টা তো দূরের কথা, মানুষ মাগরিবের আজানের পরে ওই রাস্তা দিয়ে চলাচল করতো না মানুষ, ভয়ে, এমন অবস্থা ছিল আগে। তো এখন ওই মাজারে যায় আব্বা বলল যে বাবা দেখেন, আমি আসলে কিভাবে যাব, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন তো আমি যেতে পারি, আপনি একটু আমাকে সহযোগিতা করেন বাবা, আমি বাসায় যাব, কারণ আমার বাসায় যাওয়া খুব জরুরি, কাল সকালে আবার এক জায়গায় যাওয়া লাগবে, আবার কাজ ছিল, ওই জন্যই সে এখন যে যাওয়াই লাগবে এখন। পরে ওই কথা বলে আব্বা পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে এই জায়গা থেকে আর কি করবো, বাজারে আইসি যখন প্রায় 1 কিলোর মতো আইলাম, আর 1.5 থেকে 2 কিলো রাস্তা আছে, তো কি করি এখন, যাই, গাড়ি তো পাওয়া যায় না অত রাত্রে। তারপরে কি করলো আব্বা, আল্লাহর নাম নিয়ে পরে মাজারে ওই কথা বলে যাওয়া শুরু করলো। আব্বা যাইতেছে এখন যাইতে ওই জায়গায় পরে সাজুর মাঠ বলে একটা জায়গা ছিল, ওই জায়গাটা অত্যন্ত ভয়ের জায়গা বলতে ওই জায়গার মধ্যে
মুসলিম কারি নামের এক কারি আছিল, সেই কারি পর্যন্ত ওই জায়গায় ভয় পাইছিল। কারণটা ছিল সে মুসলিম কারি ও একদিন ওই জায়গা দিয়ে যাইতেছিল, পরে হুট করে যাইতে যাইতে দেখে সে ওই জায়গার মধ্যে একটা লাশ আর 4 জন লোক। এখন হুট করে মুসলিম কারিক দেখে সালাম দিছে যে আসসালামু আলাইকুম কারি সাহেব, আপনি তো যাইতেইছেন, এই লাশটা আছে, আপনি একটু জানাজার নামাজটা পড়িয়ে দেন, আমরা এই লাশটাকে মাটি দেব। তো এখন কি করব, মুসলিম কারি সে পরে ওই জায়গা দাঁড়িয়ে পরে বললো যে দাঁড়ান, আপনারা দাঁড়ান পিছে, আমি আছি, আপনারা। পরে ওই জায়গাতে সে সুন্দরভাবে সে জানাজার নামাজ পড়িয়ে যখন সালাম ফিরায় দেখে পিছনে কেউ নেই। ওই যে একটা বট গাছ আছে, মূলত ওই বট গাছটার তলে এই ঘটনা। তো আব্বা তো ওই বট গাছ তল দিয়ে যাওয়া লাগবে, তো এখন কি করবে, পরে কি করলো, তারপরও আব্বা মনে সাহস নিয়ে যাইতেছিল। তো যাইতে 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 ওই জায়গাতে পার হয়ে গেল, কিছু নেই, তার সামনেও একটা ব্রিজ আছে। ওই ওই 2 সাইডে 2টা ব্রিজ, ওই প্রথম ব্রিজটা যেমন তেমন, পরের ব্রিজটা ওই জায়গার 2জন ধোপা আর কি, যারা কাপড় ধোয় না, সবাই ওই জায়গা দিয়ে যেতে ধরলে পরে ওই জায়গার মধ্যে 2টা লোক বাড়াইছিল। আগে তো ওটা পানি আসিল অল টাইম, ওই ব্রিজ দিয়ে পানি যেত, যাওয়া আসা করতো, নদী না হলেও নালার মতো ছিল। তো ওই জায়গা দিয়ে তো লোকজন যাওয়ার ধরলে দেখতো ওই জায়গায় 2জন ধুপি কাপড় ধুতেছে, যে ওরা 2জন লোকজন দেখলে কাপড় চোপড় খুলে নিত আর কয়েক কাপড় চোপড় খুলে দিয়ে আমরা ধুয়ে দিই, মানে এই অবস্থা। ওইটাও আব্বার কথা, ওই জায়গা যাওয়ার পরে ওই কথা মনে করে আব্বা ভয়ে 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 এগিয়ে গেল। তো কোনো ভয় পেল না, তো যাওয়া শুরু করলো। আসলে যাইতেছে, আব্বা মনে মনে ভাবতেছে হায় রে, এত ভয়ের জায়গা, আজকে কিছুই দেখতে পারলাম না। আসলে আব্বা যাই হোক একটু ভয় পাইতেছে, যাইতেছে এভাবে যাইতে সামনে আরও একটা, আর ওই জায়গাটাও ভীষণ খারাপ। ওটা হলো দুয়ারার ফাঁস, মানে এই সাইড দিয়েও বাঁশের ঝাড়, এই সাইড দিয়েও বাঁশের ঝাড়, ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে 2 সাইড দিয়ে বাঁশের ঝাড়, মাঝখান দিয়ে রাস্তা, ভীষণ ভয়ের রাস্তা। 2 সাইড দিয়ে ওই রাস্তা দিয়ে দিনের মধ্যে যে যাইতে ধরলে ওই রাস্তা দিয়ে ভয়ের মানে গাও শিউরে উঠবে, এরকম গাও ছমছম করে ওই জায়গায়। এখন তো ওরকম নাই, এখন আধুনিক হয়েছে, রাস্তাঘাট বড় হয়েছে, কিন্তু তখন ওই জায়গাটা ওই রকম ছিল। পরে কি করলো, তারপরও আব্বা যাইতেছে, তারপরে ওই জায়গা পার হয়ে গেল, কোনো ভয় পেল না। তো বাড়ির কাছাকাছি যায় নাই, এখনো প্রায় একটু জায়গা বাকি আছে, তো যাইতেছে। আব্বা হুট করে বাড়ির সীমানা পর্যন্ত আর কি যাইব, এখন একটু জায়গা বাকি আছে। হুট করে আব্বা একটু ঘাড় ঘুরাইতে দেখলো যে পিছনে একজন হুজুরের মতো লোক, আলখেল্লা পরা, সাদা ধবধবে পাঞ্জাবি পরা, টুপি পরা লোক, পিছনে অনেক দূর 30 থেকে 40 হাত দূরে সেই লোকটা। আব্বা ডিস্টেন্স অনুসারে আসতেছে। পরে আব্বা আর কি বাড়ির সীমানায় ঢুকে যাবে, তখন ওই লোকটা বললো, বাবা তুই যা, আর ভয় পাস নে, আমি এগিয়ে দিলাম, আর ভয় পাস নে, তুই এই পর্যন্ত চলে যা, আর কোনো চিন্তা নেই, তুই যা, আর ভয় পাস নে। তো আব্বা পরে বাড়িতে চলে গেল, আর মনে মনে ভাবলো যে এটা কি হলো আমার সাথে, তাই তো বলি এত রাস্তা আইলাম, আমি কখনো তো একটু ভয় পেলাম না, আসলে কারণটা কি। তো পরে আব্বা ওই রাত্রে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে মনে মনে ভাবলো যে যাই হোক। তো তারপরে পরের দিন সে তার বিক্রি করে বা অন্য কাজ করে সে আসে, সবাইকে বলছে। পরে এই ঘটনা আব্বা সবাইকে বলছে, এই ঘটনা। তো এই ঘটনা একটা জিনিস বিশ্বাস করো, এটাই হলো ঘটনা। তো ঘটনা কেমন লাগলো আপনাদের? ঘটনা ভালো লাগলে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানান। আর তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি দ্বিতীয় ঘটনা। গল্প ভুতুড়ে দ্য রিয়েল হরর স্টোরি।
এই ঘটনাটাও আমার এক মামা আমার হয়, সে সব কাজই সে আমার মামা করতো। তো এখন ধান টান গাড়াগাড়ি শেষ, কারণ গ্রামের মানুষেরা তো যখন ধান কাটে ধান লাগায় সেখন তো কাজ থাকে, তারপরে তো আর কোনো কাজ থাকে না, অথচ অত বেশি কোনো কাজ থাকে, টুকটাক কিছু কাজ থাকে। তো মামা এখন বাড়িতেই আছে, কাজ কাম নেই, ধান টান লাগানো শেষ। তো ওটা ছিল যে গরমের যে ওই স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া। তো মামা দেখলো এখন যে কাজ শেষ, এখন কি করি, আসলে কাজ কাম করার তো অতটা নাই। তো তখন আমার ছোট মামা আসলে অবিবাহিত ছিল, বড় মামাই সংসার দেখতো। ছোট মামা তো তখন ছোটই বলতে তখন তার বয়স 13-14 বছর, আসলে অতটা সে তখন বিয়ে করেনি। বড় মামা তখন তো বড় মামাই সংসার দেখাশোনা করতো, নানা কাজ কাম করতো, কিন্তু তার বয়স হয়ে গেছিল তো অতটা কাজ কাম করতে আসলে পারতো না। তারপরে এখন কাজ কাম নেই, মামা এখন কি করবে, সে যে দিত মোটর যে কারেন্ট দিয়ে যে পানি তুলতো, ওগুলা তো আমাদের এলাকাতে মোটরে করে, আপনাদের অন্য অন্য এলাকাতে কি বলে আসলে ওটা কারেন্টের লাইন দিয়ে মোটর দিয়ে পানি তুলতো, যে ডিপ টিউবওয়েল যেটা সেলো মেশিনের মতো, যেটা মোটর বলতে আমরা ওই জায়গায় মোটর বলি, কারেন্টের মোটর। আসলে ওই মোটর পরে আমাদের এলাকায় একটা মোটর নতুন দিছে, কিন্তু ওই লোকটা ছিল, ওরা তো ধনী লোক, তো ওই মোটর দেওয়ার কারণে তো অনেক জমিতে পানি দেওয়া লাগে, আসলে অনেক জমিতে পানি দেওয়া লাগে। তো আমার বড় মামার কাছে ওই লোকটা এসে বলল যে শফিকুল ইসলাম, আপনার তো এখন তো কাজ কাম নাই, তে এখন আমার একটু মোটরটা আপনি দেখেন, মাস শেষে বা সিজন শেষে আপনাকে একটা মাসে আপনার একটা ভালো অ্যাকাউন্টে দেওয়া হবে। তখনকার সময় 7 থেকে 8 হাজার টাকা, মানে একটা বেতন আর কি, সাপোজ ওইভাবেই বললো যে এরকম একটা বেতন আপনাকে দেওয়া হবে, আপনি মোটরটা দেখেন, দিনে রাত্রে 24 ঘন্টায় পানি দেওয়া লাগবে। এখন অন্য তো কোনো কাজ নাই, কারণ মামা তো আমার যে কাজ করতো ওই কাজ তো এখন নাই। সে তো অনেক বড় লোকও ছিল না কিছু না, সে হলো দিন হাজিরায় কাজ করতো, কারণ তখন তো ধান গাড়াগাড়ির পর তো বুঝতেই পারতেছেন আপনারা, গ্রাম অঞ্চলে আর কোনো অত ওই রকম কাজ থাকে না। তো মামা বললো যে ঠিক আছে আপনি বলেন। সে লোক দেখা দিল যে এই থেকে শুরু করে এই পর্যন্ত তুগলা জমি প্রায় 4 থেকে 500 বিঘা বা 600-700 বিঘা জমি পানি দেওয়া লাগতো একটার পর একটা, মানে লাইন আসছিল। আপনারা তো বুঝতে পারতেছেন, যারা গ্রামে সেলো মেশিন দিয়ে ড্রেন তুলা পানি দেয়, বুঝতে পারতেছেন না, জমির আইলের সাথে সাথে আরেকটা আইল দিয়ে পানি দেওয়ার জন্য একটা ড্রেন তৈরি করে, ওই ড্রেন দিয়ে এক ক্ষেত থেকে আরেক জমি থেকে আরেক জমি, ওইভাবে একবার অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তো যাই হোক ওইভাবেই নিয়ে গেল। তো মামা এখন বাড়িতে এসে বলল যে কি করি, এখন তো কাজ কাম নাই। নানিকে বলল যে আমি একটা কাজ পাইছি, এই কাজটা করতে চাই। এখন নানিক বলল তো দিনে তো আমি যাই হোক টুকটাক একটু কাজ কাম করবো, যদি কোনো কাজ থাকে দিনে। যে ছোট মামার কথা বললো যে সে তো স্কুল যায় না, বসে থাকে, কি কাজ করে, যদি ওর কাজ না থাকে ও একটু দিনে দেখুক, আমি রাত্রে দেখব, বা দিনে রাত্রে দুজন মিলে একটু দেখি। ও তো এমনি ঘুরে বেড়ায়, কাজ কাম নেই কোনো, দুজন মিলেই দেখি। তো এই কথা বলল। নানি বলল যে দিনে দেওয়া যায় ঠিক আছে, কিন্তু রাত্রের বেলা তো ওই সাইডে যে ব্রিজের ওই সাইডে একটা জায়গা আছে, ওই জায়গাটা আসলে অনেক খারাপ। ওটার মধ্যে অনেক ভুতুরে বা ভয়ঙ্কর ঘটনা হয়। বিলের মধ্যে যে অনেক একটা ডিঘি
বা পুকুর থাকে, তার সাইডে অনেকগুলো গাছপালা থাকে। বুঝতে পারতেছেন যে বিলের মধ্যে একটা গাছ, একটা পুকুর, ওইটার বাড়ি অনেক দূরে দূরে। ওটার মধ্যে রাত্রে ওইদিক পানি দিতে গেলে অনেক মানুষ ওই জায়গার মধ্যে অনেক ভয় পায়। ওই ভয়ে রাত্রে ওই স্যালো মেশিন দিয়ে কেউ পানি দিতে চায় না। আর তখন তো বুঝতে পারতেছেন যে লোডশেডিংয়ের কী অবস্থা। আসলে তখন কারেন্ট যদি 1 ঘন্টা থাকতো, 3 ঘন্টায় থাকতো না। কারো জমিতে পানি দিতে পারতো না। এখন কথা হলো যে পানি দেওয়া লাগবে সব জমিতেই। এখন দিন হোক বা রাত হোক, কারেন্ট থাকুক আর না থাকুক, সেটা তো আর জমিওয়ালা কখনো বুঝবো না, বা যার মেশিন সেও তো বুঝবো না। সে তো লোক ঠিক করে দিছে, ওই মামা তো ওইভাবেই নিছে যে এতগুলো জমি দেখা দিছে, এই জমি সবগুলোর মধ্যে পানি দেওয়া লাগবো। এখন কোনো জমি জানি শুকনা না থাকে, আর পানি যদি না দেওয়া হয় ধান তো নষ্ট হবে, তখন মানুষের তো ক্ষতি হবে। তো এখন দিনে দিলে তো ওই পর্যন্ত অতটুকু আসলে দেওয়া সম্ভব হয় না। এখন আর দিনে তো কারেন্টও অতটা থাকতো না তখনকার সময়, তো বুঝতে পারতেছেন লোডশেডিংয়ের অবস্থা। তো মামা বললো হোক, যা হয়েছে। এখন ওই তো ছোটো মানুষ, আমার বড় ছোটো মামার কথা বললো বড় মামা। নানি বলল যে আসলে ওই দিক মানুষ রাত্রে, তুমি কিন্তু বাবা ওই দিক যাইও না, ওই সাইডে বা ব্রিজের ওই দিক, ওই বিলের ধারের ওই সাইডে তুমি যাইও না, কারণ ওই দিক জায়গাটা ভালো না। ওই দিকের মধ্যে অনেক লোক অনেক কিছু দিকে ভয় পাইছে, অনেক সমস্যা। আর আগে তো বুঝতে পারতেছেন যে আজকে থেকে 15-20 বছর আগের ঘটনা, যে সময় তো গ্রাম অঞ্চলের অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন যে কীরকম ভুতুরে অবস্থা ছিল। তো ঠিক আছে, এইভাবে চললো। কয়দিন গেল, মামা পানিও দিল, কোনো সমস্যা নাই। একদিন রাত্রে মামা কী করলো, দিনে তো অতটা কারেন্ট ছিল না, কী করলো রাত্রে পানি দেওয়া লাগবো এই সাইডের সামনের এদিক যাও কাছে দূরের যে বিলের সাইডের যে জমিগুলা, ওগুলাতে পানি দেওয়া লাগবো। বিল ওই পুকুরের সাইডে যে গাছ লাগানো জমিগুলা। তো এখন মামা তো দেখলো যে হ্যাঁ, রাত্রের পরে 10টার পরে থেকে মামা কারেন্ট আসছে, কারেন্ট মোটর চলতেছে, পানি যাইতেছে। এখন মামা ভাবতেছে ওই দূরের থেকে আগে এদিক দিতেই রাত প্রায় 11টা বাজে গেল। মামা বললো যে ওই দিক, এখন তো 11টা বাজলো, কারেন্ট তো আর রাত্রে যাব না, তো আমি এক কাজ করি, আমি ওই দিক থেকে পানি দেওয়া শুরু করি এখন। তো মামা ওই দিক দিয়ে পানি দিতেছে। এমন করতে মামা পানি দিতেছে, কারেন্টও যায় নাই, মোটর চলতেইছে পানি দিতে হুট করে এমন করে 10টা থেকে 11টার থেকে 11:30, 12টা, 1টা, 1:30, আনুমানিক 2টা বাজবো। 2টা বাজার সময় ওই জায়গার মধ্যে বিলের ওই সাইডে যে পুকুরটার ওই সাইড দিয়ে তো অনেক ইউক্যালিপটাসের গাছ, যেগুলা লম্বা লম্বা পাতা, ওগুলো তো আপনারা চিনতেই পারতেছেন, আপনাদের এলাকায় অন্য কোনো নাম হয়তো বলতে পারে। ইউক্যালিপটাসের গাছগুলো ওগুলো লাগানো ছিল ওই জায়গায়। তো ওই বিলটার ওই চতুর সাইডে বাড়ি কিন্তু অনেক দূরে। তো এখন ওই জায়গায় মামা পানি দিতেছে। হুট করে মামার চোখ গেল ওই যে পুকুরটার যে গাছগুলা, ওই গাছগুলার নিচে দেখে যে মামা দেখলো যে ওই জায়গায় একটা বুড়ি ফর্সা করে ছোটোখাটো সাদা পোশাক পরে একটা বুড়ি ওই জায়গায় বসে আছে। তো মামা এটা দেখে, আসলে মামা একটু সাহসী ছিল, তারপরও যতই সাহস হোক, অত রাত্রে ওই জায়গায় সাদা পোশাক পরে একটা বুড়ি মানুষ দেখলে আসলে ভয় পাওয়ারই কথা। তারপরও মামার কাম করতেছে। ওই জায়গায় ওই বুড়ি ওই জায়গায় বসে আছে, এমনভাবে বসে আছে আর ওই জায়গার থেকে বুড়ি মামার দিকে দেখতেছে। মামা ওই দিক সাইডে পানি দিতেছে, মামার কাছ থেকে 10 থেকে 15 হাত বা 20 হাত দূরে বুড়ি ওই জায়গায় বসে আছে। বুড়ি বসে থাকতে মামা পানি দিতেছে, বুড়িও বসে আছে।
তো ওই জায়গা থাকতে থাকতে বুড়ি কতক্ষণ পরে কয় ও ও, এরকম শব্দ করতেছে, হু হু করে শব্দ করতেছে। তো মামা আবার তো সত্য সাহসী লোক হোক, আসলে ওইভাবে যদি কেউ একজন সাদা বয়স্ক রাত 2টার সময় ওইভাবে অন্ধকার ওনার গাও 7-8টা জল জল করতেছে আসলে। তারপরে মামা অতটা ভয় পায়নি, যখন হো ও করতেছিল আসলে মামা তখন ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যায় এখন কি করবে, তো মামা ভয় পাইছে সেটা আসলে ওই বুড়িকে বুঝতে দেয়নি। তো মামার কাছে সিগারেট ছিল, এখন মামা কি করবে, তো ওই দিক দেখতেছে আর বুড়িটা হো হো করতেছে, ক্রমাগত ওই শব্দটা আরও জোরে করতেছে। তো মামা সিগারেট নিয়ে যখন আগুন দেয় সিগারেটটা জ্বালাইলো। জ্বালানোর পরে কিছুক্ষণ পরে দেখে যে হো 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 শব্দও নাই, ওই জায়গায় কিছুই নেই। তো মামা তো ভয় পাইছেই, এমন একবারে বেশি ভয় পায় নাই, তারপরেও মোটামুটি ভয় পাইছে, যেটা ভয় পাওয়ার তা পেয়েছে। আসলে ওইভাবে একটা সাদা বুড়ি যদি ওইরকম করে থাকে আর যদি কয় হো হো, আসলে এই বিষয়টা তো আপনারা বুঝতে পারতেছেন, অত রাত্রে একটা সাদা বুড়ি, একে তো এক সাদা বুড়ি ওই জায়গা, তো সে তো বুঝতেই পারতেছে এটা কোনো মানুষ না, আসলে এটা কোনো মানুষ না, হো হো করে শব্দ করতেছে। তো ওই দিনের মতো আর কিছু হয় নাই, মামা চলে এসেছে। আসার পরে কি হলো, মামা এটা আসলে কাউকে বলে নাই, পরে কি হলো মামা ঘুমিয়ে গেছে। আসলে পরের দিন সকাল থেকে মামার শরীরে জ্বর, এমন জ্বর হওয়া হইলো 3 দিন মামা উঠতে পারে নাই। পরে মামার যে বাম চোখটার উপরে গোটা গোটা উঠলো, অনেকগুলা গোটা গোটা উঠছে, যেগুলা আসলে অনেক মানে বসন্ত রোগের মতো অনেক গোটা 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 উঠছে। তো পরে 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 3 দিন পরে এগুলো উঠলো। পরে আসলে নানি আসলে মামাকে বললো যে তোমার কি হয়েছে, তুমি কি দেখে কি ভয় পাই, তোমাকে তো আগেই কইছি বাবা তুমি ওই দিক যাইও না, তুমি রাত্রের বেলায় তুমি ওই দিক দিনে পানি দাও, রাত্রের বেলা তুমি ওই দিক যাইও না, ওই দিক অনেক মানুষ অনেক কিছু দেখে ভয় পায়। তো মামা সব কিছু যা যা হয়েছে তার সাথে সব কিছু নানিকে খুলে বলল। খুলে বলার পরে নানি কবিরাজের কাছ থেকে পানি পড়া বা অনেক কিছু আইনে খিলানো দেওয়ার পরে ওইটা মামার এই বাম চোখটার উপরে এখনও ওইটা কালো একটা দাগ হয়ে রয়েছে। কারণ এমন ওইটার মধ্যে এমন কিছু হয়েছিল, আমরা তো মনে করছিলাম, নানি তো মনে করছিল যে ওইটা মনে হয় চোখ নষ্ট হবে, আল্লাহর অশেষ রহমতে চোখের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই জায়গায় কালো দাগ রয়েছে এখন। এই ছিল আমার সাথে ঘটনা। তো বন্ধুরা, দ্বিতীয় ও প্রথম ঘটনা তো আপনারা শুনলেনই, এবার শেষ ও তৃতীয় ঘটনাতে চলে যাব। গল্প ভুতুড়ে দ্য রিয়েল হরর স্টোরি। এরকমই একদিন আব্বা এক জায়গায় বাজার করতে যাবে। আসলে বাজারটার নাম শোভাগঞ্জের বাজার, যে বাজারটা বাড়ির থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে। তো যেদিন বাজারে যাবে ওই দিন সব কাজ কাম করে বাড়ির সব কাজ কাম শেষ করে, মানে বাড়ির যে গরু টরু বা বাড়ির যে কাজ কাম থাকে কৃষি কাজ টাজ সব কিছু শেষ করে আব্বা মানে 3টা বা 4টার ওই দিক ওই বাজারে যাব। তো গেল বাজারে যা কেনাকাটা বা যে কাজের জন্য গেছিল ওই কাজ করতে 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 কখন যে গল্প সল্প করছিল মানুষের সাথে বা চেনা পরিচিত লোকের সাথে গল্প করতে করতে কখন যে রাত 10টা বেজে গেছে ওইটা আর আব্বার মনেই নাই যে রাত হয়ে গেছে অনেক।
তখন তো 10টা বাজেই অনেক কিছু, মানে এখন থেকে 10-15 বছর আগের কথা, তখন কিন্তু রাত 10টা বাজে। আমরাও যখন ছোটো ছিলাম তখন দেখছি যে রাত 10টা বা 11টা বাজলেই গ্রামের অনেক লোকজন ঘুমিয়ে পড়তো। 6টা-7টা বাজলেই মানুষ ঈশান নামাজ পড়ে আর বাড়ির থেকে বাড়াইতো না অত ওই রকম। আর তখন তো বিদ্যুৎও অত ছিল না পুরা শহর বা গ্রাম মিলে। তখন বিদ্যুৎ ছিল বাজারের মধ্যে বা অত্যন্ত প্রভাবশালী কোনো লোকজন থাকলে তাদের বাড়িতে বিদ্যুৎ থাকতো। তো এখন আব্বা এখন কি করব, ওই দিক থেকে তো আসার মতো কোনো লোক নাই, কি করব এখন আব্বা? তো আল্লাহর নাম নিয়ে আব্বা আসা শুরু করলো। তো আসতেছে আর ভাবতেছে, হায় রে কির জন্য এত দেরি করলাম। আসলে আব্বার ফুপুর বাড়িও ওই দিক আসিল এক জায়গায়, কিন্তু কি আর করার। আব্বা ভাবলো যে এখন এত রাত্রে ফুপুর বাড়িতে যাবো না, থাক ফুপুর বাড়িতে আর আজকে যাবো না, বাড়িতেই যাবো। কয়টার বাজে এখন? রাত বাজে প্রায় 11টা বাজে নেই, এতটুকু আছে, 10:30 বাজে। তো আস্তে আস্তে শোভাগঞ্জ থেকে বারে আস্তে আস্তে মনে করেন যে রাস্তা আস্তে আস্তে গংসারহাট বলে এক জায়গা আছে, ওই জায়গা থেকে আসতো। আগেই বলছিলাম কিন্তু 10 থেকে 11 কিলোমিটার দূরের পথ। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, ছিল থাকলেও 7টা-8টার পরে আর গাড়ি টাড়ি নিয়ে মানুষজন বেরোতো না। তখন পায়ে চলার রিক্সা ছিল, বুঝতে পারতেছেন বিষয়টা কীরকম। এরকম এখনকার মতো অটো গাড়ি তখন কিন্তু ছিল না। এই ঘটনাটা 2008 বা 9 সালের দিক। তখনও ওইভাবে অটো রিক্সার প্রচলন শুরু হয় নাই, আর গ্রাম অঞ্চলে তো হয়নি, বিদ্যুতে ছিল না ওইভাবে। তো আব্বা আসলো শোভাগঞ্জ থেকে আস্তে আস্তে পরে গংসারহাট পার হয়ে আসলো আস্তে আস্তে। এখন আব্বা তো জানি কোন জায়গায় কি আছে, গ্রামের মানুষ তো কোন জায়গায় কি হয় না হয় ওইগুলো তো সব খবর তার কাছে আসেই। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে শিলামণি নামে এক জায়গা ছিল, ওই জায়গার মধ্যে বিশাল বড় এক বট গাছ। ওই বট গাছটা আছে না এমন এক জায়গায় যে বট গাছ থাকে মানুষ। এখন ওইটার বয়স কি কত এটা কেউ বলতে পারে না। আসলে আমিও আমার নানাকে জিজ্ঞেস করছিলাম, নানা ওই যে বট গাছটা ওইটা বলেন তো ওইটার বয়স কীরকম? নানা কয় ওইটা আমিও জানি না ওইটা কীরকম। নানা তার দাদা বা তার নানা বা তারই মানে সবাই ওটা দেখে আসতেছে ওই রকম অতদিন। এখন ওটার অ্যাকচুয়ালি ওটার বয়স যে কত ওইটা কেউ বলতে পারে না। আসলে ওটার বয়স কত ওটা কেউ বলতে পারে না ওইভাবে। আনুমানিক ওটার বয়স 450 থেকে 500 বছর বয়স ওই বট গাছটার। তো আব্বা ওই বট গাছের তল দিয়ে যাওয়া লাগবো, আর ওই বট গাছে থাকতো এক দেও। এটা আব্বা জানতোই আগে থেকে যে ওই বট গাছে এক দেও থাকতো। তো আব্বা এখন কি করব? এখন ওই জায়গা আসার পরেই আব্বার মনে পড়ে গেল, হায় রে এই জায়গার মধ্যে তো এক দেও আছে, সবাই তো বলে এক দেও আছে একটু দূরের থেকে। তো আব্বা সিগারেট ধরাইলো। সিগারেট খাওয়ার বদ অভ্যাস তার আসিল, এখনও আছে, সে সিগারেট খায় এখনও। আব্বা সিগারেট খায়। তো ওই জায়গাতে আসার পরে দূরের থেকে একটা সিগারেট ধরেছে, মানে তো ধরে আসতেছে হুট করে আস্তে আস্তে দেখা যাইতেছে যে বট গাছটা। তো এখন কি করব? আব্বা দেখলো যে বট গাছের মধ্যে একটা লোক বট গাছের যে বড় ডালটা ওটার মধ্যে পাও দিয়ে আছে, পাও ঝুলে পড়ছে অনেক দূর, 2 পাও 2 ডালের মধ্যে দিয়ে। আব্বা যে ওই বট গাছে দেখতেছে যে ওই বট গাছের নিচে একটা লোকের মতো বসে আছে, দানবী আকৃতির একটা লোক, 2 পাও 2 ডালের মধ্যে দিয়ে বসে আছে, দাঁতগুলা মূলের মতো বড় বড়, অনেক বড় বড় দাঁত। তো
এখন কি করব, ওটা দেখে তো আব্বা যত সাহসী লোক হোক, যদি দেখে কেউ একজন যে বিশাল বড় একটা দানবীয় আকারের একটা লোক ওই জায়গায় বসে আছে, দুই পা দুই দিকে দিয়ে, দাঁতগুলা মোলার মতো বড় বড়, তো যত সাহসী লোক হোক, তো ওইটা দেখে কিছুক্ষণ দেখার পরে আব্বা ওইটা দেখতেছে, আর ওইটা আব্বার দিকে দেখতেছে, মানে চোখে চোখ পড়ে গেছে। তো ওটা বাড়ি বেশি দূরে আসছিল না, ওই জায়গার থেকে 30-40 বা 50 হাত দূরে দূরে বাড়ি আসছিল। পরে আব্বা ওরে মা গো বাঁচাও গো বলে এক শিক্ষার দিয়ে ওই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আশেপাশে, ওটা গরমের সময় ছিল, আশেপাশে লোকজন তো বাড়ির আশেপাশেই, বাড়ি যদি 30-40 হাত দূরে ছিল, ওই বাড়ি থেকে একজন টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে। তো ওই শব্দ শুনে সে শুনলো ওরে মাকে বাঁচাবো, ওই কথা শুনে সে লাইট নিয়ে এদিকে এসে দেখে যে একজন লোক পড়ে আছে অজ্ঞান হয়ে। তো সে দৌড় দিয়ে বাড়িতে যা, আরও 2-3 জন লোক নিয়ে এসে ওই বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে আব্বাকে ওই জায়গার মধ্যে শুইয়ে দিল, ওই বাড়ির মধ্যে শুইয়ে দিয়ে অনেক কিছু করলো। অনেকক্ষণ থাকার পর তার জ্ঞান ফেরে না। পরে পানি টানি পরে দিয়ে বা লোহা সেক দিয়ে খিলিয়ে টিলে অনেকক্ষণ পরে তার জ্ঞান চলে আসলো। সবাই জিজ্ঞেস করলো যে বাবা তুমি কে? পরে তার পরিচয় শোনার পরে তারা জিজ্ঞেস করলো তোমার বাড়ি এত দূর, তুমি মিয়া লোক তো ভালো না, এত রাত্রে তুমি জানো না এই জায়গার মধ্যে কি হয়? আমাদের বাড়ি এই জায়গা, তারপরেও আমরা সাহস পাই না আসলে এই দিক দিয়ে যাওয়ার জন্যে। তুমি মিয়া খুব সাহসী। তো আব্বা বললো যে আমার বাড়িতে কাজ ছিল, আর বাড়িতে তো আমার অনেক কিছু আছে, এখন বাড়িতে একটু যাওয়া লাগবো। তো ওই আগে বলছি আপনাদের ওই দিক কিন্তু আব্বার ফুফুর বাড়ি আসছিল। তারপরে সবাই ওই ফুফুর নাম শোনার পরে তো চিনতেই পারলো। চেনার পরে এরপরে আব্বাকে দুই সাইড দিয়ে ঘাড়ি করে নিয়ে ওই ফুফুর বাড়িতে দিয়ে আসলো। আব্বার ফুফু দেখে তো অনেক রাগ করলো যে তোমার তো এত রাত হয়েছে, তুমি আমার বাড়ির সাথে আজকে থাকতে, তুমি গেলা কেন? তুমি তো জানো ওই জায়গাতে এরকম ঘটনা হয়। বাবা তুমি অনেক সাহসী না, তুমি ওইটা তো জানোই, তারপরেও তুমি ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করলে। তো যাই হোক, এগুলো কথা নিয়ে অনেক কথা হলো। পরে আব্বার ফুফু আব্বাকে অনেক বকাবকি করে ওই জায়গার মধ্যে রাত্রে আব্বা থাকলো। থেকে পরের দিন হালকা একটু জ্বর ছিল, পরে পানি পড়া টোনা খায় আব্বা ভালো হয়েছে। হওয়ার পরে পরের দিন বাড়িতে আসা সবাইকে এই ঘটনা, পরে আব্বা আমাকে এই ঘটনা বা আমাদের সবাইকে এই ঘটনা বলছিল।